টেক্সট বই ভালো করে যাদের পড়া হয়নি, আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস একাডেমি। আমি তোদের গাইড, আমি তোদের মেন্টর অনন্ত স্যার। নিয়ে আসি তোদের জন্য ক্লাস 10 2087 যারা মাধ্যমিক দিবি তাদের জন্য টেক্সট বই রিডার। টেক্সট বইটাকে আমি অন স্ক্রিন রেখে পড়িয়ে বুঝিয়ে দেবো এবং এখান থেকে লাইন বাই লাইন কি ধরনের কোশ্চেন হতে পারে সেই বিষয়ে আমার পরপর ভিডিও আসছে। তোরা যারা এবার ক্লাস 10-এ পড়িস অর্থাৎ 2027 মাধ্যমিক সামনেই, তোদের কিন্তু সেকেন্ড সাবমিটিভ টেস্ট রয়েছে। তো ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সাবমিটিভ টেস্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের উপর আমি স্ক্যানিং টেক্সট রিডার নিয়ে এসেছি। তো আজকে তোদের কোন চ্যাপ্টার পড়াবো? আজকে আমি পড়াবো রাসায়নিক গণনা, যেখানে ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু একটা প্রবলেম হয়, কারণ সেখানে কেমিস্ট্রির রিয়াকশন রয়েছে, রিয়াকশন এবং ব্যালেন্স করে তারপর ঐকিক নিয়মে কিন্তু অঙ্ক করে নিতে হয়। তো এই চ্যাপ্টারের যে কোশ্চেন নাম্বার প্যাটার্ন মার্কস ডিস্ট্রিবিউশন মাধ্যমিকের জন্য, সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো চলো আজকে দেখে নেওয়া যাক আরেকবার। এটা চ্যাপ্টার নাম্বার 3 ক্লাস 10 রাসায়নিক গণনা কেমিক্যাল ক্যালকুলেশনস। এই চ্যাপ্টারের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নে, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। তোরা সেকেন্ড সাবমিটিভ পড়বি তো একেবারে ফাইনাল মাধ্যমিকের জন্যই পড়বি। তো এই চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশন কি রয়েছে? 1 + 0 + 0 + 3 = 4। তার মানে একটা মাল্টিপল চয়েস থাকবে, এমসিকিউ কোশ্চেন হবে একটা, 2 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না, 1 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না, 2 মার্কসের কোনো কোশ্চেন থাকবে না, আর 3 মার্কসের একটা ক্যালকুলেশন অর্থাৎ ম্যাথ থাকবে। এখানে একটা 3 মার্কসের কিন্তু একটা ম্যাথ থাকবে। তো এই চ্যাপ্টার তোরা কিভাবে পড়েছিস প্রথমে এখানে দেখে নে, যে থিওরি গুলো এখানে আলোচনা করেছিস সেইগুলো লাইন বাই লাইন পড়ে নিয়ে এখান থেকে কি ধরনের শর্ট কোশ্চেন হতে পারে সেটা আগে দেখে নে, তারপর আমি কেমিক্যাল ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি। ওকে, প্রথমে দেখো রয়েছে 3.1 পার্টে রয়েছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এটা আমরা একবার বুঝে নিই। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ এই পর্যন্ত আমরা একটা বেসিক সংজ্ঞা পেলাম। এই সংজ্ঞা কিন্তু তোমাদের পরীক্ষাতে কখনো আসবে না এরকম ভাবে, কারণ এই একটা সংজ্ঞা দেওয়া মানে তোমার মিনিমাম 2 মার্কস থাকবে। তো 2 মার্কসের তো জায়গা নেই তো, বা 1 মার্কসের যদি একটা শর্ট লাইনের সংজ্ঞা দেয় তাকে তো 1 নাম্বার দিতে হবে, কিন্তু এ তো মাল্টিপল চয়েসে আসবে। তো মাল্টিপল চয়েসে কখনো সংজ্ঞা আসে না। কিন্তু রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা আমার নিচের ক্লাসের প্রশ্ন, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাদেরকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তো রাসায়নিক বিক্রিয়ার চিহ্ন এবং সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ। দেখো এই বিষয়টা আমাদের লাগবে, রাসায়নিক সমীকরণ কাকে বলে? চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়াকে প্রকাশ করব, এই তাকেই বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এইবার তারপরে কি বলেছে দেখো, যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক পদার্থ বলে, রিঅ্যাক্ট্যান্টস, এবং যে পদার্থ নতুন পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তার মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা দুটো ধরনের পদার্থ দেখবো, একটা হলো বিক্রিয়ক পদার্থ আর একটা বিক্রিয়াজাত পদার্থ। জাত মানে উৎপন্ন হওয়া, তো বিক্রিয়া যেটা উৎপন্ন হয়েছে সেটা হলো বিক্রিয়াজাত। তো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, কার্বন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থ হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক সমীকরণ থেকে রাসায়নিক গুণগত এবং পরিমাণগত অনেক তথ্য জানা যায়। এদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, অর্থাৎ এইরকম একটা সমীকরণ থেকে আমরা কি জানতে পারবো সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার গুণগত তথ্য আর একটা হলো পরিমাণগত তথ্য। দেখো গুণগত তথ্য কি বলেছে, বিক্রিয়ায় কি কি যৌগ বা মৌল বিক্রিয়া করে, কি কি যৌগ বা মৌল উৎপন্ন করে তা জানা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, অর্থাৎ কার কার সাথে বিক্রিয়া হয়েছে এবং কি উৎপন্ন হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি। পরিমাণগত তাৎপর্য কি রয়েছে, কত ভাগ ওজনের কি কি পদার্থ নিজেদের মধ্যে বিক্রিয়া করে কত ভাগ ওজনের পদার্থ উৎপন্ন করে তা জানা যায়। অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ওজন মাত্রিক সম্পর্ক জানা যায়। এছাড়া কি রয়েছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে একই উষ্ণতা ওদের আয়তনের অনুপাত অর্থাৎ আয়তন মাত্রিক সম্পর্কও কিন্তু জানা যায়। অর্থাৎ এটা থেকে ওজনের যেমন সম্পর্ক জানতে পারবো কাদের সাথে, এই বিক্রিয়ক পদার্থের সাথে, আর বিক্রিয়াজাত পদার্থের ওজনের সম্পর্ক এবং আয়তনের সম্পর্ক কিন্তু আমরা জানতে পারবো। তারপর দেখো কি বলেছে, রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়কগুলি অণুর সংখ্যার সরল অনুপাতে এবং উৎপন্ন পদার্থের অণুর সংখ্যার বিক্রিয়কগুলির সঙ্গে সরল অনুপাতে যুক্ত থাকে। তো এরকম একটা উদাহরণ দেখো এখানে দেওয়া রয়েছে, কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন করে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়েছে। তার মানে এখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। অর্থাৎ এখানে সরল অনুপাত কিভাবে হলো,
1 ভাগ ওজনের নাইট্রোজেনের সাথে 3 ভাগ ওজনের হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে হলো 2 ভাগ ওজনের অ্যামোনিয়া। অর্থাৎ এদের অনুপাত কিন্তু 1:3:2, এটা একটা সরল অনুপাত। এই হলো আমাদের পুরনো বিষয়, যেটা বেসিক আমরা পড়ে নিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। 9-এ আবার আরেকটা জিনিস পড়েছিলাম, একই উষ্ণতা চাপে এক আয়তন নাইট্রোজেন, ওটা তো বলে দিলাম। তারপরে দেখো যে এসটিপিতে গ্যাসের আয়তন জানতে পারি, এসটিপিতে বলা যায় 22.4 লিটার নাইট্রোজেন মানে হলো এত লিটার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এত ইন্টু এত লিটার অ্যামোনিয়া গ্যাস কিন্তু উৎপন্ন করেছে। অর্থাৎ আয়তন মাত্রিক যদি দেখি, মোলার আয়তন বলেছে, এখানে কি বলেছে, মোলার আয়তন, যেটা আমরা 9-এ পড়েছি মোলার আয়তন। মোলার আয়তন কি রয়েছে, 1 মোল যে কোনো পরিমাণ গ্যাসের আয়তন হলো মোলার আয়তন। এখানে 1 মোল নাইট্রোজেন তার মানে 22.4 লিটার নাইট্রোজেন, 3 মোল নাইট্রোজেন মানে 3 × 22.4 লিটার নাইট্রোজেন, 2 মোল অ্যামোনিয়া মানে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করেছে। এভাবে আয়তন মাত্রিক সম্পর্ক কিন্তু আমরা জানতে পারি। নেক্সট দেখো, এখানে আবার আলোচ্য বিষয় রয়েছে রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ। রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভেশিয়ে বিক্রিয়ার ভরের সংরক্ষণ সম্পর্কিত একটি সূত্র প্রকাশ করেছিলেন। সূত্রটা কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর, অর্থাৎ বিক্রিয়াটি আবার লিখছি আমি এখানে, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন করেছে কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়ক পদার্থ অর্থাৎ কার্বন আর অক্সিজেনের মোট ভর, এদের মোট ভর আর উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর, এরা সমান হবে। অর্থাৎ এখানে ভর কি হবে, ভরের নিত্যতা সূত্র বলা যায় এটাকে। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, সুতরাং ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি বলেছে, বিক্রিয়ার জন্য ব্যবহৃত কার্বন এবং অক্সিজেনের মোট ভরের সঙ্গে উৎপন্ন কার্বনের মোট ভর সমান হবে। কিন্তু এই বিক্রিয়ায় কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বলে কার্বন অক্সিজেন মিলিত ভর অপেক্ষা কার্বন ডাইঅক্সাইডের ভর সামান্য কম হয়, কারণ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ দেখো আবার। তার মানে এখানে বলেছে যে ভরের নিত্যতা সূত্র ঠিক মানে ঠিকই, কিন্তু এখানে যে ভরটা পাবো তার থেকে এখানে ভরটা কিছুটা কম হবে, রিডিউস হয়ে যাবে। কেন, এই রাসায়নিক বিক্রিয়া করার সময় কিছু শক্তি এখান থেকে উৎপন্ন হবে, কিছু শক্তি উৎপন্ন হবে এখান থেকে, সেই শক্তিটা হলো ভর বিনাশ হয়ে তাপ শক্তি উৎপন্ন করবে। তো আইনস্টাইন আবার আপেক্ষিকতাবাদ দিয়ে বুঝিয়েছিলেন যে তুল্য পরিমাণ ভর যদি বিনাশ হয় তাহলে কি পরিমাণ শক্তি হবে, তার সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি E = mc²। অর্থাৎ m হলো ভর আর E হলো শক্তি, c হলো কনস্ট্যান্ট যেটা আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড যেটা রয়েছে। অর্থাৎ এই m পরিমাণ ভরের যদি বিনাশ হয় তাহলে E পরিমাণ শক্তি উৎপন্ন করবে, এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্র অনুযায়ী। তবে মোট কথা হলো এই যে প্যারা থেকে যেটা আমাদের এখানে ইনফরমেশন দিয়েছে, সেই প্যারা থেকে আমি কি বললাম, ল্যাভেশিয়ে যে ভরের সংরক্ষণ সূত্রটা দিয়েছিলেন, যে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর কিন্তু অপরিবর্তিত থাকে, যদিও কিছু পরিমাণ ভর হ্রাস হয় এবং সেটা শক্তি উৎপন্ন হয়। সেই হ্রাস পরিমাণ ভরের যে ব্যাখ্যাটা, যেটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট টপিকে যাচ্ছি, দেখো তো এটা আমরা কিন্তু ব্যাখ্যা করে দিলাম, আইনস্টাইন E = mc² রয়েছে, সি হলো আলোক মাধ্যমের ব্যাখ্যা রয়েছে। তো m পরিমাণ ভরে যদি এখানে একটা ম্যাথের মধ্যে দিয়ে উদাহরণ দিয়েছে, 1 কিলো জুল পরিমাণ শক্তি উৎপন্ন হলে সংশ্লিষ্ট ভরের ঘাটতি কত হবে। অর্থাৎ এখানে একটা শক্তির কথা বলেছে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে তোমার 1 কিলো জুল শক্তি উৎপন্ন হয়েছে, তাহলে কি পরিমাণ ভরের হ্রাস হতে পারে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এক্সচেঞ্জ করি, m এর মানটা বের করি, m = E/c² আসবে। c² মানে এত কিলো জুল মানে 1000 জুল আসবে। এখানে c এর ভ্যালুটা বসিয়ে দিলাম আমরা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই ভ্যালুটা পাবো। অর্থাৎ গ্রামে যদি প্রকাশ করি, এটা 1.1 × 10⁻11 গ্রাম। অর্থাৎ ঠিক এতটা, মানে 10⁻11 মানে খুবই সামান্য ভর। এই সামান্য পরিমাণ ভরের বিনাশ হয়ে কিন্তু 1000 জুল শক্তি উৎপন্ন করবে। এটা আইনস্টাইনের শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো 1 কিলো জুল বা 1000 জুল পরিমাণ শক্তি উৎপন্ন হলে বিক্রিয়ায় পদার্থের ভরের ঘাটতি যা পরিমাপ করা বাস্তবে অসম্ভব। সুতরাং রাসায়নিক বিক্রিয়া ভরের পরিমাপযোগ্য ডিটেক্টেবল, যেটা পরিবর্তন ঘটে না, তাই রাসায়নিক গণনার ক্ষেত্রে বিক্রিয়াতে উৎপন্ন বা শোষিত তাপ বা আলোক ইত্যাদি শক্তিকে উপেক্ষা করা হয়। অর্থাৎ ধরেই নেওয়া হয় ল্যাভেশিয়ের মতবাদ অনুযায়ী যে বিক্রিয়ার সময় বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান থাকে, সেটা ধরেই কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়াটা করতে হয়। আর এই ভর সমান দেখানোর জন্য কিন্তু যে কোনো রাসায়নিক সমীকরণের গণনার ক্ষেত্রে আমাদেরকে সমীকরণের সমতা বিধান করে নিতে হয়। ওকে, নেক্সট দেখো ওজন ভিত্তিক রাসায়নিক গণনা আমরা পড়বো। এখানে ওজন ভিত্তিক রাসায়নিক গণনা কি বলেছে, অর্থাৎ এখানে যে মেন কেমিক্যাল ক্যালকুলেশন রয়েছে, সেই কেমিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কোন কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে। ওজন ভিত্তিক রাসায়নিক গণনার ক্ষেত্রে এই বিষয়গুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর পয়েন্ট বলেছে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমি লিখবো তার কিন্তু সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে, অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশন কিন্তু আমাদের লিখতে হবে।
2 নম্বরে বলেছে সমীকরণের পরিমাণগত তথ্য অনুযায়ী প্রতিটি বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের নিচে প্রয়োজন অনুযায়ী তাদের ভর বা আয়তন বা মোল সংখ্যা লেখা হয়। যদি ভরের উল্লেখ করতে হয় ভর লিখতে হবে, যদি আয়তনের উল্লেখ করতে হয় আয়তন লিখতে হবে, যদি মোল সংখ্যার উল্লেখ করতে হয় তাহলে মোল সংখ্যা কিন্তু আমাদের লিখতে হবে। এর দ্বারা বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আপেক্ষিক পরিমাণের সুনির্দিষ্ট সম্পর্ক জানা যায়, অর্থাৎ কত ভাগ ওজনের বা কত আয়তনের সাথে বিক্রিয়া করে কত আয়তন উৎপন্ন হয়েছে। আর কিছু ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসীয় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত আয়তনের সঙ্গে ভরের সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রদত্ত সম্পর্কগুলি ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এটা ক্লাস 9-এর রিলেটেড রয়েছে। এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন হলো 22.4 লিটার, অর্থাৎ 9-এর এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লাস 10-এ লাগবে। এবং এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কিন্তু 0.089 গ্রাম। এসটিপিতে যে কোনো 1 লিটার গ্যাসের ভর গ্যাসের বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের গ্যাসের ভর, আর গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু 2 ইনটু বাষ্প ঘনত্ব। এই যে সম্পর্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক রয়েছে, আর এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আসে, ম্যাথমেটিক্যালও আসে আবার কখনো ডাইরেক্টও আসে। গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু 2 ইনটু বাষ্প ঘনত্ব। এছাড়া কি আসে, গ্যাসের পদার্থের আয়তন এসটিপিতে দেওয়া না থাকলে তখন আয়তন জানা হবে আমাদের P1 V1 বাই T1 P2 V2 বাই T2 দ্বারাও কিন্তু সমীকরণ ব্যবহার করে কিন্তু আয়তন জানতে হতে পারে, অর্থাৎ এটা চার্লস এবং বয়েলের কম্বিনেশন যে লটা রয়েছে সেই ল থেকেও কিন্তু আমাদের আয়তন জেনে নিতে হতে পারে। তাই গেল এই পার্টের ইনফরমেশন। নেক্সট পার্ট কি রয়েছে দেখে নিন একবার। দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ওজন বা আণবিক ভর। কোন গ্যাসীয় পদার্থের একটি অণু কার্বনের 12 আইসোটোপের পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাকে আণবিক ভর বলা হয়। এটা পুরোই ক্লাস 9-এর কিন্তু ডেফিনেশন রয়েছে। আণবিক ভর দুটি ভরের অনুপাত হয়, এর কোনো একক নেই, সেটা আমরা জানি আগে থেকেই। এবং গ্যাসীয় পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলা হয়। এই গ্রাম বা এই পরিমাণ গ্যাসকে গ্রাম অণু বা 1 মোল গ্যাসও কিন্তু বলে। এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা অবশ্যই আমাদের জানতে হবে। এবং এর মধ্যে যে অ্যাভোগাড্রোর অণু রয়েছে 6.022 × 10⁻23, এটাও আমাদের ইনফরমেশন মাথায় রাখতে হবে। এবং সুতরাং বলা যায় এসটিপিতে অ্যাভোগাড্রোর সঙ্গে গ্যাসীয় অণুর আয়তন 22.4 লিটার, অর্থাৎ পুরো 9-এর যে মূল কনসেপ্টে যে চ্যাপ্টারটা রয়েছে তার পুরোপুরি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে না, এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে প্রমাণ ঘনত্ব বলা হয়, এটা মুখস্থ করতে হবে। এসটিপিতে 1 লিটার গ্যাসে গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলা হয়। যেমন হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কিন্তু এত গ্রাম রয়েছে। গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে না, কোনো একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সময় আয়তন ওই গ্যাসের হাইড্রোজেন ভরের যত গুণ তাকে গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। অর্থাৎ বাষ্প ঘনত্ব দুটি ভরের অনুপাত, একটা হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করেছে অন্য কোনো গ্যাসের ভর সময় আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় কতটা কম বা বেশি আছে, তাকে বলেছে ওই বাষ্প ঘনত্ব। এর কোনো কিন্তু একক নেই। অর্থাৎ গ্যাসের ঘনত্ব, প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব সম্পর্কটা মনে রাখবে, শর্ট কোশ্চেন যদি ইম্পর্টেন্ট। গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, অর্থাৎ গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, এটা হলো এদের মধ্যে সম্পর্ক। তো গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান সমান গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান সমান গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। এগুলো শর্ট কোশ্চেনের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে আর কোনো মার্কস নেই, শুধুমাত্র 1 মার্কস আর 3 নম্বরের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে। তো এই ছিল আমাদের সিলেবাস, আর একটু বাকি রয়েছে। এখানে দেখো এই সম্পর্কটা কিন্তু প্রমাণ করেছে, এই সম্পর্কটা প্রমাণ কিন্তু আসবে না, এই সম্পর্কটা প্রমাণ আমাদের এই সিলেবাসে নেই। গ্যাসের বাষ্প ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক স্থাপনের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জেনে রাখতে হবে এটা, এই লাইনটাই মনে রাখবে, আণবিক ভর সমান সমান 2 ইনটু গ্যাসের বাষ্প ঘনত্ব। আণবিক ভরকে যদি m দ্বারা প্রকাশ করা হয়, বাষ্প ঘনত্বকে d দ্বারা প্রকাশ করলে m ইকুয়ালস টু 2d হয়, এটা কিন্তু মনে রাখবে, m ইকুয়ালস টু 2d, এটা হলো এর শর্টকাট রয়েছে। তো ওই গেল আমার এই যে থার্ড চ্যাপ্টার রয়েছে তার থিওরিটিক্যাল ডিসকাশন। টেক্সটটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, টেক্সটটাকে আগে নলেজটাকে নিয়ে মুখস্থ করার দরকার নাই, তোমরা 3-4 বার করে টেক্সটটাকে রিডিং করে নেবে। 3-4 বার যদি টেক্সট রিডিং করা থাকে ওইখান থেকে কিন্তু একটা জেনারেল কনসেপ্ট কিন্তু তোমাদের তৈরি হবে। তারপরে যে বেসিক নলেজটা রয়েছে কেমিক্যাল ক্যালকুলেশন করার জন্য, সেই বিষয়টা নিয়ে আমি কেমিক্যাল ক্যালকুলেশনের যে একটা ম্যাথ থাকছে যেটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে সলিউশন করে ব্যালেন্স ইকুয়েশন রেখে তারপরে ঐকিক নিয়মে কিন্তু এই ম্যাথগুলো করতে হয়। তো সেক্ষেত্রে ওই যে কেমিক্যাল ক্যালকুলেশন তোমরা পারবে কিনা, কিভাবে সেটাকে মনে রাখবে, তার জন্য পার্টিকুলার কিছু কোশ্চেন প্যাটার্ন তোমাকে মনে রাখতে হবে। কোশ্চেন প্যাটার্নটা কিরকম রয়েছে, এদিকে দেখো, বোর্ডে দেখো, আমি 20টা প্রশ্ন কিন্তু সেট করেছি, 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন যদি তুমি মনে রাখতে পারো, 20টা প্রশ্ন মনে রাখলে তোমার কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু মাথায় থেকে যাবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো দিয়ে তোমাদের এই ম্যাথগুলো করতে হবে, সেই রাসায়নিক বিক্রিয়াটা যদি তোমার মাথায় থাকে তাহলে সেখানে ক্যালকুলেশন করাটা কিন্তু কোনো
অসম্ভবের কোনো জায়গা নেই। তো সেই রাসায়নিক বিক্রিয়াটাকে মনে রাখার জন্য কিছু কোশ্চেনের লাইনগুলো মনে রাখতে হবে, কোশ্চেনগুলোকে তুমি বারবার করে কিন্তু রিডিং করে রাখতে হবে, এবং কোশ্চেনগুলোকে রিডিং করে তোমাকে কেমিক্যাল রিয়াকশনটা কিন্তু লিখতে হবে। তো আগে তোমরা, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলো তোমরা আগে রেডি করার চেষ্টা করো, তারপর আমি এই চ্যাপ্টারের ম্যাথ যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে ওই ম্যাথগুলো করতে কতটা ইজি মনে হচ্ছে। প্রথমে দেখো এখানে হেডিং কি দেওয়া আছে, দেখো এই বিক্রিয়াগুলি জানলে রাসায়নিক গণনার খেল খতম, নিমেষে রাসায়নিক গণনা। অর্থাৎ আমি যেভাবে সেট করেছি 20টা প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার পড়ছে না, আগে 20টা প্রশ্ন শিখে নাও, তারপরে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা। তো কিভাবে মনে রাখবে, দেখো একদম সুন্দর করে সেট করা রয়েছে, তোমরা এগুলোকে কিন্তু খাতায় কপি করে নেবে, তারপরে অ্যান্সারটা লিখবে, এবং যদি অ্যান্সার অসুবিধা হয় আমি পরের ভিডিওতে আবার নিয়ে আসছি এর অ্যান্সার গুলো, প্রথমে কোশ্চেনটা তোমরা দেখে নাও, এর পরের ভিডিওতে কিন্তু অ্যান্সার গুলো থাকবে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি ঘটবে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি ঘটবে, এর যে রাসায়নিক বিক্রিয়াটা আছে সেটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। তাহলে প্রশ্নটা মাথায় নোট নোট করে রাখো। 2 নম্বর প্রশ্ন রেখেছি, ক্যালসিয়াম কার্বনেট ও অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে কি হবে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে রেখে মাঝে মধ্যেই একবার করে রিডিং পড়বে, রিডিং পড়লেই কি হবে তোমাদের এই বিক্রিয়াগুলো মনে আসার চেষ্টা করে, মনে মনে আসবে। অনেকে আবার মনে আনতে পারবে না, মনে করতে পারবে না, তারা আবার এগুলোকে লিখে এর অ্যান্সারটাকে লিখে তোমরা প্র্যাকটিসটা করে নেবে, তারপরে টেস্ট করে দেখবে, আবার এই কোশ্চেনগুলো ধরবে, এই কোশ্চেনগুলো ধরে আবার দেখবে তোমার এই জিনিসগুলো মনে আছে কিনা। যদি মনে থাকে তাহলে রাসায়নিক গণনার খেল খতম, যদি মনে না থাকে তাহলে তোমাকে কিন্তু আবার প্র্যাকটিস করে নিতে হবে কোশ্চেনগুলোর অ্যান্সার। 3 নম্বরে লিখেছি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো কি ঘটবে। 4 নম্বরে লিখেছি ম্যাগনেসিয়াম কার্বনেট ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। কি ঘটবে আর কি হবে প্রায় সিমিলারই রয়েছে। 5 নম্বরে দেখো লোহার সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। পটাশিয়াম ক্লোরাইডকে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড উত্তপ্ত করা হলো কি হবে। 7 নম্বরে লিখেছি কিউপ্রিক অক্সাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হলো কি ঘটবে। 8 নম্বরে আছে দেখো মার্কিউরাস অক্সাইডকে উত্তপ্ত করা হলো কি হবে। 9 নম্বরে জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো কি হবে। ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড ও পলি চুনের মিশ্রণকে উত্তপ্ত করা হলো কি হবে। আমরা দেখো অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করা হলো কি হবে। আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুতে পোড়ানো হলো কি হবে। উচ্চ তাপমাত্রায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করা হলো কি হবে। অ্যালুমিনিয়াম বানান ভুল এসছে। 15 নম্বর আছে জিঙ্ক সালফাইড ও অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। 16 নম্বরে দেখো সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। অ্যামোনিয়াম নাইট্রাইট কে উত্তপ্ত করা হলো কি হবে। কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো কি হবে। লোহিত তপ্ত লোহার উপর স্টিম চালনা করা হলো কি হবে। অর্থাৎ এই কি হবে বা কি ঘটবে এই যে প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা একবার আনতে পারো মাথায় বা খাতায় লিখে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু রাসায়নিক গণনার খেল খতম। রাসায়নিক গণনা 3 নাম্বার তোমরা পাচ্ছ যদি আমার এই 20টা প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো রাসায়নিক বিক্রিয়াটা, তারপরে এই 20টা বিক্রিয়ার সাহায্যে কিভাবে অঙ্কটা তৈরি হচ্ছে, কিভাবে গাণিতিক সমস্যাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আনছি। তোমরা আগে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সেট আপ করে খাতায় লেখো, খাতায় লিখে শুধু প্রশ্নগুলো একটা জায়গায় লাগবে, প্রশ্ন উত্তর আর একটা জায়গায় রাখবে। কারণ ভাই এটা 3 নাম্বার কিন্তু পেতে হবে, 3 নাম্বার। মাধ্যমিকে কিন্তু সারা বছর ধরে এত কষ্ট করে যাচ্ছিস, একটা নাম্বার যদি কম আসে তাহলে কিন্তু পুরো হৃদয় ভেঙে যাবে। তো সেখানে তিনটে নাম্বার, এর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। যারা র্যাঙ্কার্স আছিস, যারা ভালো রেজাল্ট করতেছিস তাদের জন্য তো অবশ্যই লাগবে এটা। তোরা এইভাবেই রেডি কর। রাসায়নিক গণনার ভিতর থেকে সেরকম কোনো কোশ্চেন নেই, শুধুমাত্র 3 নম্বরে একটা ম্যাথ রয়েছে আর 1 নম্বরে যে মাল্টিপল চয়েস রয়েছে। এই পর্যন্ত যতবার কোশ্চেন এসছে 9 রিলেটেড যে কোশ্চেন গুলো রয়েছে ক্লাস 9-এ যে মূল কনসেপ্ট থেকে সেই রকম রিলেটেড কোশ্চেন কিন্তু বেশি আসছে। তো আগে এই ম্যাথটাকে 3 নম্বরে যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আগে সেট আপ করে নে। এই 20টা রিয়াকশন তোরা পুরোপুরি একদম রেডি করে ফেল, তাহলে দেখবি রাসায়নিক গণনায় কোনো রকম কোনো সমস্যা হবে না। তোরা যে কোনো ভাবে কিন্তু এই প্রশ্নের কিন্তু সলিউশনটা করে দিয়ে আসতে পারবি। তাহলে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ এই যে 3 নাম্বারটা যদি কারো না আটকায় তাহলে 90-তে 90 পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এইখানে কয়েকটা জায়গায় যে ম্যাথ গুলো রয়েছে এই ম্যাথ গুলোই কিন্তু 90 নাম্বারের বাধা হয়ে দাঁড়ায়। তো তোরা ম্যাথ গুলোকে ভালো করে প্র্যাকটিস করবি, তাহলে কিন্তু 90 নাম্বার কিন্তু পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো দেখা হবে স্টুডেন্টস পরের ভিডিওতে।